আজকের গল্পে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এক ভেজা বিকেলের স্মৃতিভরা মুহূর্তে, যেখানে ভালোবাসা, বেদনা এবং নিঃসঙ্গতা মিলেমিশে এক হয়ে গেছে শব্দের প্রবাহে। গল্পের আলপনা চ্যানেলে আপনি নিয়মিত পাবেন অডিও গল্প, ছোট গল্প ও নতুন নতুন আয়োজন। এই ভিডিওতে ব্যবহৃত গল্প, সঙ্গীত বা চিত্রকলা যদি কোনো কপিরাইটযুক্ত উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে, তবে তা শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। আমরা কোনোভাবেই মূল স্রষ্টার কপিরাইট দাবি করছি না। আজকের গল্প সত্যজিৎ রায়ের সেপ্টোপাসের খিদে। আবার সেই শব্দ, আমার সদর দরজার কড়া নাড়ার। বিরক্তিতে অজান্তেই আমার মুখ দিয়ে শব্দ বেরিয়ে এলো। আজ সন্ধ্যায় এই নিয়ে 4 বার ব্যাঘাত ঘটল। একজন মানুষ এভাবে কাজ করবে কি করে? কার্তিকেরও কোনো পাত্তা নেই, অনেকক্ষণ আগেই সে বাজারে চলে গেছে। অগত্যা আমাকেই ডেস্ক ছেড়ে উঠে দরজা খুলতে হলো। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে চিনতে আমার একটু সময় লাগল। চিনতে পারতেই আমি ভীষণ চমকে উঠলাম। আরে, এ তো কান্তিবাবু! কি আশ্চর্য! আসুন, ভেতরে আসুন, আমি বললাম। তাহলে চিনতে পেরেছেন? হ্যাঁ, তবে সহজ ছিল না। আমি তাকে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসতে বললাম। 10 বছর ধরে তার সঙ্গে আমার দেখা হয়নি। এই সময়ের মধ্যে তার চেহারায় এক অসাধারণ পরিবর্তন এসেছিল। 1950 সালে আমি এই মানুষটাকেই আসামের জঙ্গলে দেখেছিলাম, হাতে আতশকাচ নিয়ে লাফঝাপ করতে। তখন তার বয়স প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু চুলগুলো সব কালো ছিল। সর্বক্ষণই তার মধ্যে অফুরন্ত শক্তি আর উদ্দীপনা টকবক করত। এমন সজীবতা আজকাল যুবকদের মধ্যেও খুঁজে পাওয়া কঠিন। আপনি কি এখনও অর্কিডের প্রতি আগ্রহী? কান্তিবাবু জিজ্ঞাসা করলেন। আমার জানালার তাকে একটি টবে অর্কিড রাখা ছিল। সেটা আসলে কান্তিবাবুরই দেওয়া উপহার ছিল। আমি অবশ্য আর গাছের প্রতি বিশেষ আগ্রহী ছিলাম না। এক সময় কান্তিবাবুই আমাকে এগুলোর প্রতি কৌতূহলী করে তুলেছিলেন, কিন্তু তিনি বিদেশে চলে যাওয়ার পর থেকে ধীরে ধীরে আমার আগ্রহ কমে এসেছিল। অন্যান্য শখ ও আগ্রহও ছিল, সেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম। এখন আমার একমাত্র নেশা লেখালেখি। এত বছরে অনেক কিছু বদলে গেছে। এখন শুধু লেখালেখি করেই টাকা উপার্জন করা সম্ভব। সত্যি বলতে কি, আমার শেষ 3টি বই থেকে যে আয় হয়েছে তা আমার সংসারের সব খরচ প্রায় পুরোটাই চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। বড় সংসার বলতে তো কিছু ছিল না, শুধু আমার বিধবা মা আর আমার চাকর কার্তিক। আমার এখনও একটা চাকরি ছিল, কিন্তু লেখালেখিতে যদি এমন সাফল্য আসত তাহলে সেটা ছেড়ে দেবার কথা ভাবছিলাম। পুরো সময়টা লেখালেখি করতাম, আর যখন বিরতি নিতে পারতাম তখন ঘুরতে যেতাম। এটাই ছিল আমার পরিকল্পনা। হঠাৎ কান্তিবাবু শিউরে উঠলেন। ঠান্ডা লাগছে বুঝি, জানালাটা বন্ধ করে দেব? এবছর কলকাতার শীত তো, আমি শুরু করলাম। না না, আপনি দেখলেন আমি শিউরে উঠলাম। মাঝে মাঝে এমন হয়, বয়স হয়েছে তো, বুঝতেই পারছেন, তাই স্নায়ুগুলো। আর আমার মনে অনেক প্রশ্ন ছিল। কার্তিক ফিরে এসেছে, তাকে চা আনতে বললাম। আমি আপনার বেশি সময় নেব না, কান্তিবাবু বললেন। সম্প্রতি আপনার একটা উপন্যাস আমার নজরে পড়ল, তাই আপনার প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে আপনার ঠিকানা নিলাম, আর দেখুন আমি এখানে হাজির। একটা বিশেষ কারণে আপনার সঙ্গে দেখা করাটা আমার জন্য জরুরি ছিল। হ্যাঁ, সব বলুন, তবে তার আগে আমার অনেক কিছু জানার আছে। কবে ফিরলেন? এতদিন কোথায় ছিলেন? এখন কোথায় আছেন? আমি 2 বছর আগে ফিরেছি। তার আগে আমেরিকায় ছিলাম, এখন বারাসাতে থাকি। বারাসাত? ওখানে একটা বাড়ি কিনেছি। বাগান আছে? হ্যাঁ। আর গ্রিনহাউস? আগে কান্তিবাবুর যে বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে তার একটি চমৎকার গ্রিনহাউস ছিল, যেখানে তিনি অত্যন্ত যত্নের সাথে তার বেশ কিছু বিরল গাছপালা দেখভাল করতেন। সেখানে আমি কত অদ্ভুত আর বিচিত্র গাছ দেখেছি। শুধু অর্কিডেরই তার কাছে 60-এরও বেশি জাত ছিল। শুধু তাদের বিভিন্ন রং আর অন্যান্য বৈশিষ্ট্য দেখতে দেখতেই অনায়াসে একটা গোটা দিন কাটিয়ে দেওয়া যেত। 1 সেকেন্ডের জন্য থমকে কান্তিবাবু বললেন, হ্যাঁ, গ্রিনহাউস আছে। তাহলে গাছের প্রতি আপনার সেই 10 বছর আগের পাগলামি এখনও আছে? হ্যাঁ। কান্তিবাবু সামনের দেয়ালের দিকে তাকিয়েছিলেন। স্বয়ংক্রিয়ভাবে আমিও তার দৃষ্টি অনুসরণ করলাম। দেয়ালটি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়ায় ঢাকা ছিল, যার মধ্যে মাথাটিও ছিল। এটা কি আপনার চেনা মনে হচ্ছে? আমি জিজ্ঞাসা করলাম। এটা কি সেই একই বাঘ? হ্যাঁ, ওর বাঁ কানের কাছে ওই গর্তটা দেখছেন? ওখান দিয়েই গুলিটা ঢুকেছিল। আপনি একজন অসাধারণ শুটার ছিলেন। এখনও কি এত নিখুঁত নিশানায় গুলি করতে পারেন? আমি জানি না। আমি অনেক দিন ধরে আমার বন্দুক ব্যবহার করিনি। আমি 5 বছরেরও বেশি সময় ধরে শিকার করা ছেড়ে দিয়েছি। কেন? আমার যথেষ্ট হয়েছে, মানে আমি যথেষ্ট প্রাণী হত্যা করেছি। আর যাই হোক, আমার বয়স কমছে না। বন্যপ্রাণী ধ্বংস করা বন্ধ করার সময় হয়েছিল।
সত্যি? তাহলে কি আপনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন? আপনি কি এখন নিরামিষাশী? না, না, আমি নই। কেন নয়? একটি বন্যপ্রাণী হত্যা করা মানে কেবল হত্যা। ধরুন আপনি একটি বাঘ, কুমির বা বাইসন হত্যা করলেন, কেবল তার শিং আপনার দেওয়ালে টাঙালেন। কি হয় এতে? আপনার ঘর একটি বিশেষ আবহ পায়, আপনার কিছু অতিথি আতঙ্কিত হন, অন্যরা মুগ্ধ হন, আর আপনি আপনার তারুণ্যের দুঃসাহসিক মুহূর্তগুলি পুনরুজ্জীবিত করতে পারেন, এইটুকুই। কিন্তু মুরগি, ছাগল এবং মাছের কথা ভাবুন, যা আপনি শুধু হত্যা করছেন না, প্রতিদিন খাচ্ছেনও। এটা নিছক ধ্বংসের চেয়েও বেশি কিছু, তাই না? আরে, এটা তো একটি জীবন্ত প্রাণীর হজম। জবাবে আমার বলার মতো সত্যিই কিছু ছিল না, তাই আমি নীরব রইলাম। কার্তিকবাবু আমাদের চা এনে দিলেন। কান্তিবাবু কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে রইলেন, তারপর হঠাৎ আবার শিউরে উঠলেন এবং নিজের কাপ তুলে নিলেন। একটি বিশেষ প্রাণীর অন্য প্রাণীকে খাওয়া অস্বাভাবিক নয়, প্রকৃতি এভাবেই সব তৈরি করেছে। ওই যে গিরগিটিটা ওখানে ওত পেতে আছে দেখছেন, তিনি জিজ্ঞেস করলেন। দেওয়ালে টাঙানো একটি ক্যালেন্ডারের ওপর একটি গিরগিটি ছড়িয়েছিল, এক দৃষ্টিতে একটি পোকার দিকে তাকিয়েছিল। সেটি তার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। তারপর এটি ধীরে ধীরে, খুব ধীরে ধীরে নড়ল, তারপর এক লাফে এগিয়ে গিয়ে তার শিকার গিলে ফেলল। এই তো, কান্তিবাবু চিৎকার করে উঠলেন, ওর রাতের খাবার হয়ে গেল। অধিকাংশ প্রাণী কেবল খাওয়া নিয়েই চিন্তিত। একটু ভাবুন তো, একটি বাঘ মানুষকে খাবে, একজন মানুষ ছাগল খাবে, আর একটি ছাগল যা কিছু খাবে, সবটাই কি ভীষণ বন্য, আদিম এবং হিংস্র মনে হয় না? অথচ প্রকৃতি এমনই চায়। এই চক্র বন্ধ করুন আর সমগ্র প্রাকৃতিক শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। হয়তো নিরামিষাশী হওয়াটা আরও সভ্য। কে আপনাকে কথা বলেছে? আপনি কি মনে করেন পাতা, সবজি আর গাছপালা প্রাণহীন? তারা কি জীবিত নয়? হ্যাঁ, অবশ্যই তারা জীবিত। জগদীশ বসু এবং আপনার কল্যাণে আমি উদ্ভিদের জীবন সম্পর্কে কখনো ভুলতে পারি না। কিন্তু প্রাণী আর উদ্ভিদ তো এক নয়, তাই না? ওহ, আপনি কি মনে করেন দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে? নেই। একটি গাছ নড়তে পারে না, হাঁটতে পারে না, শব্দ করতে পারে না, চিন্তা বা অনুভূতি প্রকাশ করতে পারে না। আসলে একটি গাছের মন আছে কিনা তা জানার কোনো উপায় নেই। এটা কি সত্যি নয়? কান্তিবাবু কথা বলার জন্য মুখ খুললেন, তারপর একটিও কথা না বলে তা বন্ধ করে দিলেন। নীরবে তিনি চা শেষ করলেন এবং মাথা নিচু করে বসে রইলেন। অবশেষে যখন তিনি চোখ তুলে আমার দিকে তাকালেন, আমি হঠাৎ তার চোখে এক মর্মান্তিক অনিশ্চয়তা দেখে ভয় পেলাম। সত্যি, মানুষটির মধ্যে পরিবর্তনটা ছিল অসাধারণ। যখন তিনি কথা বললেন, তার কণ্ঠস্বর শান্ত ছিল। পরিমল, তিনি বললেন, আমি ২১ মাইল দূরে থাকি, আর আমার বয়স ৫৮ বছর। কিন্তু আমার বয়স এবং এতটা দীর্ঘ পথ ভ্রমণ করা সত্ত্বেও আমি আপনার ঠিকানা সংগ্রহ করে এখানে আপনার সাথে দেখা করার কষ্ট স্বীকার করেছি। নিশ্চয়ই এখন আমার আপনাকে বলার দরকার নেই যে আমার এই পরিদর্শনের পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে। আপনি সেটা দেখতে পাচ্ছেন, তাই না? নাকি জনপ্রিয় কল্পকাহিনী তৈরি করতে গিয়ে আপনি আপনার সব বুদ্ধি হারিয়ে ফেলেছেন? আপনি কি এখন আমার দিকে তাকিয়ে ভাবছেন, এই তো একটি নতুন চরিত্র, আমি তাকে একটি গল্পে ব্যবহার করতে পারি? লজ্জায় লাল হয়ে আমি চোখ ফিরিয়ে নিলাম। কান্তিবাবু ঠিকই বলেছিলেন, তাকে একটি চরিত্র হিসাবে ব্যবহার করার চিন্তা সত্যিই আমার মনে এসেছিল। এটা মনে রাখবেন, তিনি বলে চললেন, যদি আপনি জীবনের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে আপনি যা লিখবেন তা কেবল মিথ্যা, শূন্য এবং অন্তঃসার শূন্য হবে। এছাড়া আপনার কল্পনা যত প্রাণবন্তই হোক না কেন, তা বাস্তব জীবনের চমকগুলির সাথে পাল্লা দিতে পারবে না। যাই হোক, আমি আপনাকে বক্তৃতা দিতে এখানে আসিনি, আমি সত্য কথা বলতে এসেছি, একটি অনুগ্রহ চাইতে এসেছি। কান্তিবাবু আবার বাঘের দিকে তাকালেন। তিনি কোন অনুগ্রহের কথা বলছিলেন? আপনার বন্দুক কি এখনও আছে, নাকি আপনি সেটা ফেলে দিয়েছেন? আমি একটু চমকে উঠলাম এবং দ্রুত তার দিকে তাকালাম। তিনি আমার বন্দুকের কথা উল্লেখ করলেন কেন? না, আমার এখনও আছে, তবে তাতে হয়তো জং ধরেছে। কেন জিজ্ঞেস করছেন? কালকে কি আপনি আপনার বন্দুক নিয়ে আমার বাড়ি আসতে পারবেন? আমি তার মুখের দিকে তাকালাম। না, তিনি মজা করছেন এমন কোনো সামান্য লক্ষণও ছিল না। অবশ্যই, তিনি যোগ করলেন, আপনার গুলিও লাগবে, শুধু বন্দুক যথেষ্ট হবে না। কান্তিবাবুর অনুরোধের জবাবে তাৎক্ষণিকভাবে আমার বলার মতো কিছুই মনে এলো না। এমনকি একবার আমার মনে হলো যে তিনি হয়তো পাগল হয়ে গেছেন, যদিও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তার খেয়াল ছিল, নইলে তিনি কেন দুর্লভ উদ্ভিদের সন্ধানে জঙ্গলে নিজের জীবন বিপন্ন করবেন? আমি খুব সহজেই আমার বন্দুক নিতে পারি, কোনো সমস্যা নেই, আমি শেষ পর্যন্ত বললাম, কিন্তু আমি কারণটা জানতে মরছি। আপনার এলাকায় কি কোনো প্রাণী বাসিন্দাদের বিরক্ত করছে, নাকি চোর ডাকাত আছে? সেখানে পৌঁছলে আমি সবকিছু ব্যাখ্যা করব। কে জানে, আমাদের হয়তো বন্দুক ব্যবহার করতেও হবে না।
তবে ব্যবহার করলেও আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আপনাকে গ্রেপ্তার করা হবে না। কান্তিবাবু উঠে দাঁড়ালেন। তারপর তিনি কাছে এসে আমার কাঁধে হাত রাখলেন। আমি আপনার কাছে এসেছি কারণ শেষবার যখন আপনাকে দেখেছিলাম তখন আপনি আমার কাছে এমন একজন মানুষ বলে মনে হয়েছিলেন যিনি নতুন অভিজ্ঞতাকে স্বাগত জানাবেন, অনেকটা আমারই মতো। এছাড়া আমি খুব বেশি অন্য কাউকে চিনি না। আমি আসলে যাদের সাথে দেখা করতাম তাদের সংখ্যা সবসময় কম ছিল, আর এখন আমি কার্যত কাউকেই দেখি না। আমি যাদের সাথে যোগাযোগ করার কথা ভাবতে পারতাম তারা সবাই খুব আলাদা, বুঝলেন? তাদের কারোরই আপনার মতো বিশেষ গুণ নেই। মাত্র 1 মিনিটের জন্য আমার পেশিগুলির হঠাৎ শক্ত হয়ে যাওয়াতে আমি অনুভব করতে পারলাম সেই একই শিহরণ যা শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চারের নাম শুনলে আসত বহু বছর আগে। আমি জিজ্ঞাসা করলাম, কখন গেলে তোমার সুবিধা হবে আর তোমার বাড়ি কিভাবে খুঁজে পাব? আমি তোমাকে বলে দেব, সোজা যশোর রোড ধরে চলে যাও বারাসত রেল স্টেশন পর্যন্ত। তারপর একটা দিঘি খুঁজে বের করতে হবে, তার নাম মধুমুরালি দিঘি। স্টেশন থেকে আরও 4 মাইল, সেখানে যে কেউ বলে দেবে কোথায়। দিঘির পাশেই একটা পুরনো পরিত্যক্ত নীলকুঠি আছে, আমার বাড়ি তার ঠিক পেছনেই। তোমার গাড়ি আছে? না, তবে আমার এক বন্ধুর আছে। এই বন্ধুটি কে? ওর নাম অভিজিৎ। ও আর আমি কলেজে একসঙ্গেই পড়তাম। কেমন লোক সে? আমি কি তাকে চিনি? না, মনে হয় না, তবে খুব ভালো মানুষ। মানে যদি তার নির্ভরযোগ্যতা নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে আমি বলতে পারি সে পুরোপুরি নির্ভরযোগ্য। ঠিক আছে, ওকে তোমার সঙ্গে নিয়েই আসতে পারো। তবে একটা কথা, তুমি আমার বাড়িতে সন্ধ্যার আগেই পৌঁছে যেও, এটা বলাই বাহুল্য, খুব জরুরি। কান্তিবাবু চলে গেলেন। যেহেতু আমার বাড়িতে টেলিফোন ছিল না, তাই অভিজিৎকে ফোন করার জন্য রাস্তার উল্টো দিকের ওষুধের দোকানে গেলাম। তাকে বললাম, একদম এখনই আমার বাড়িতে চলে এসো, খুব জরুরি কিছু কথা আছে। জরুরি? তার মানে কি তোমার নতুন কোনো গল্প তৈরি হয়েছে যেটা আমাকে পড়ে শোনাতে চাও? শোনো, আমি আবার ঘুমিয়ে পড়ব কিন্তু। না না, গল্প নয়, একদম অন্য কিছু। কি ব্যাপার, এত আস্তে কথা বলছো কেন? কুকুর ছানা, মাস্টিফ, লোকটা এখন আমার বাড়িতে বসে আছে। অভিজিৎ আমার বাড়িতে বসে আছে এখন? আমি অভিজিৎকে চিনতাম না, তবে যদি তার কুকুর না থাকে তাহলে আমি তাকে আমার বাড়ি পর্যন্ত কুকুর নিয়ে কথা বলতে পারতাম। অভিজিতের বাড়িতে একটি কুকুর ছিল, তবে তার কুকুরটি এমন প্রজাতির যে তাকে কুকুরের প্রতি ভালোবাসা দিয়ে খুশি করা যেত না। 5 বছর আগে জিনিসপত্রগুলো খুব আলাদা ছিল, কিন্তু এখন অভিজিৎ তার কুকুর নিয়ে কিছু ভাবেনি বা স্বপ্নও দেখেনি। কুকুরের প্রতি তার ভালোবাসা থেকে দূরে এমন কিছু ছিল যা অভিজিতের মধ্যে এক অটল বিশ্বাস ও বিচক্ষণতা তৈরি করেছিল। যখন তার প্রথম উপন্যাসটি প্রকাশকদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল তখন তিনি ব্যক্তিগতভাবে সেটি প্রকাশ করার জন্য অর্থ দিয়েছিলেন। শোনো, সে আমাকে বলেছিল, আমি বই সম্পর্কে কিছুই জানি না, আর এটি যদি লেখা হয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ আবর্জনা হতে পারে না। এই প্রকাশকরা বেশ ভালোভাবে কাজ করেছে, বইটি ভালোভাবে গৃহীত হয়েছিল এবং বিক্রিও হয়েছিল, আর ফলস্বরূপ অভিজিতের বিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। সে ঘুরে দাঁড়ালো এবং একটি বেদনাদায়ক ধাক্কা দিল যখন সে কুকুর সম্পর্কে মিথ্যে পড়েছিল। সে খুব তাড়াতাড়ি তার অপরাধ ভুলে গেল। অনেক দিন হল দেখা হয়নি, তাই না? অভিজিৎ আগ্রহের সঙ্গে বলল। শেষবার কখন দেখা হয়েছিল? তুমি কি ছিলে? অভিজিৎ সোনারপুরে শিকার করতে গিয়েছিল। কিন্তু এই লোকটিকে, তার সঙ্গে তোমার কোনো কথা হয়নি? আমার বন্ধু? আমি কিভাবে জানব যখন সে আমাকে কিছুই বলেনি? তাছাড়া একটু রহস্য বেশ ভালো লাগে, আমি এটা পছন্দ করি, এটা আমাদের কল্পনার সুযোগ দেয়। ঠিক আছে, এই লোকটাকে, সে কি করে? তার নাম কান্তিকিরণ চট্টোপাধ্যায়। তিনি স্কটিশ চার্চ কলেজে বটানি পড়াতেন। তারপর তিনি তার চাকরি ছেড়ে বিরল গাছপালা সংগ্রহ করা শুরু করলেন। তিনি তাদের সম্পর্কে বইও লিখেছিলেন। তার গাছপালার এক দারুণ সংগ্রহ ছিল, বিশেষ করে অর্কিডের। কিভাবে তার সঙ্গে তোমার দেখা হলো? আসামের একটি বনবাংলোয় তার সঙ্গে দেখা হয়েছিল। সেখানে বাঘ শিকার করতে গিয়েছিলাম। কি শিকার করতে? নেপেনথেস, এটি কলস উদ্ভিদের একটা বোটানিক্যাল নাম যা সাধারণত আসামের জঙ্গলে পাওয়া যায়। এটি পোকা খায়। আমি নিজে দেখিনি, তবে কান্তিবাবু আমাকে এর সম্পর্কে বলেছিলেন। একটি উদ্ভিদ, এটি কি পোকা খায়? তুমি তো কখনো বটানি পড়নি, তাই না? না, আমি এই উদ্ভিদটির ছবি দেখেছি, তাই এত সন্দিহান হওয়ার কোনো কারণ নেই, এটি সত্যিই আছে। কান্তিবাবু তার শিকার ছেড়ে চলে গেলেন। তিনি সেখানে যেই উদ্ভিদটি খুঁজে পেলেন কিনা বা কোনো বন্য পশু বা সাপের কামড়ে মারা গিয়েছেন কিনা তা আমার জানা নেই। তার সম্পর্কে আমি কিছুই ভাবিনি, এমনকি বনের বিপদও নয়। এরপর থেকে কলকাতায় তার সঙ্গে আমার দেখা হয়েছিল কয়েকবার, তবে তার সম্পর্কে আমার প্রায়ই মনে পড়ত, কারণ একটা সময় আমার অর্কিডের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হয়েছিল। কান্তিবাবু আমাকে আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড এনে দিতে চেয়েছিলেন।
আমেরিকা, এই লোকটা কি আমেরিকায় গিয়েছিল? হ্যাঁ, তার একটি প্রবন্ধ একটি ইংরেজি বোটানিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছিল। এটি বেশ সুপরিচিত ছিল এবং তিনি আমেরিকায় উদ্ভিদবিদদের একটি সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলেন। সেটা ১৯৫১ সালে নাকি ১৯৫২? সে তখনও সেখানে ছিল? সে কি করছিল জানা নেই। আশা করি আগামীকাল সে আমাদের বলবে। সে নয়, মানে ও কি একটু খামখেয়ালি নাকি? তোমার চেয়ে বেশি নয়, এটুকু আমি বলতে পারি। তুমি তোমার জীবন কুকুর দিয়ে ভর্তি করেছ, ও ওরটা গাছ দিয়ে ভর্তি করেছে। আমরা এখন অভিজিতের স্ট্যান্ডার্ড গাড়িতে করে বারাসতের দিকে যশোর রোড ধরে যাচ্ছিলাম। গাড়িতে একজন তৃতীয় যাত্রীও ছিল। সে ছিল অভিজিতের কুকুর বাদশাহ। সত্যি বলতে কি, সে আমার নিজেরই ভুল ছিল। আমার এটা জানা উচিত ছিল যে অন্যরকম নির্দেশ না দিলে অভিজিৎ তার ১১টা কুকুরের মধ্যে একটাকে আনবেই। বাদশাহ ছিল একটি রামপুর হাউন্ড, এক হিংস্র প্রাণী। সে পেছনের সিটে সম্পূর্ণ ছড়িয়ে বসেছিল এবং একমাত্র যাত্রী হিসেবে জানালা দিয়ে বিস্তৃত খোলা ধানের ক্ষেত দেখছিল, অত্যন্ত আরাম করে। যখন অভ্রজিৎকে বাদশাকে নিয়ে আসতে দেখলাম, আমি একটা মৃদু প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। এতে অভিজিৎ বলল, দেখুন, আপনার বুদ্ধির ওপর আমার খুব একটা ভরসা নেই, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছি। আপনি এখনও নিজের বিপদ সামলাতে শেখেননি। বাদশা সম্ভবত আপনার চেয়ে অনেক বেশি কাজে আসবে। ওর ঘ্রাণশক্তি অসাধারণ এবং ও বেশ নির্ভীক। কান্তিবাবুর বাড়ি খুঁজে বের করা কঠিন ছিল না। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন ২:৩০ বেজে গেছে। বাড়িতে যাওয়ার একটি রাস্তা ছিল যা বাংলো ধাঁচে তৈরি। বাড়ির পেছনে ছিল একটি খোলা জায়গা। সেই জায়গার শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি বিশাল পুরনো শিরীষ গাছ। তার পাশে ছিল টিনের ছাদওয়ালা একটি কাঠামো, দেখতে একটু ছোট কারখানার মতো লাগছিল। বাড়ির সামনে ছিল একটি বাগান, যার শেষ প্রান্তে দীর্ঘ একটি এলাকা জুড়ে সারি সারি চকচকে কাঁচের কেস দাঁড়িয়েছিল। কান্তিবাবু আমাদের অভ্যর্থনা জানাতে বেরিয়ে এলেন। তারপর বাদশাকে দেখে একটু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, ও কি প্রশিক্ষিত কুকুর? আমি যা বলবো ও সব শুনবে, অভিজিৎ তাকে বলল। তবে কাছাকাছি যদি কোনো প্রশিক্ষণহীন কুকুর থাকে আর বাদশা যদি ওকে দেখে, তাহলে ও কি করতে পারে তা আমি বলতে পারবো না। এমন কোনো কুকুর আছে নাকি? না, তবে আপাতত আপনার কুকুরটাকে ওই জানালার একটা রডের সঙ্গে বেঁধে দিন। অভিজিৎ আমার দিকে আড়চোখে তাকিয়ে একটা চোখ টিপল এবং বাধ্য শিশুর মতো যা বলা হলো তাই করল। বাদশাহ খুব একটা আপত্তি করল না। আমরা সামনের বারান্দায় বেতের চেয়ারে বসলাম। আমার চাকর প্রয়াস তার ডান হাতে আঘাত পেয়েছে, তাই আমি আপনাদের জন্য চা বানিয়ে ফ্লাস্কে রেখেছি। যখন আপনাদের লাগবে জানাবেন। জায়গাটা খুব শান্ত নিরিবিলি ছিল। কিছু পাখির কিচিরমিচির ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। এমন জায়গায় গুরুতর বিপদ কিভাবে লুকিয়ে থাকতে পারে? হাতে বন্দুক নিয়ে বসে থাকতে আমার একটু বোকামি লাগছিল, তাই আমি বন্দুকটা একটা দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখলাম। অভিজিৎ কখনো স্থির হয়ে বসতে পারত না। সে ছিল একজন পুরোদস্তুর শহুরে মানুষ। গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য, অশ্বত্থ গাছের পাতা মৃদু বাতাসে কাঁপছে বা অজানা পাখির ডাক, কোনো কিছুই তাকে নাড়াতে পারত না। সে চারপাশে তাকালো, ছটপট করতে লাগল এবং হঠাৎ বলে উঠল, পরিমল আমাকে বলেছিল যে আপনি একবার আসামের একটা জঙ্গলে একটা অদ্ভুত গাছের খোঁজে গিয়েছিলেন এবং প্রায় বাঘের পেটে চলে গিয়েছিলেন। এটা কি সত্যি? এটাও অভিজিতের আরেকটা স্বভাব ছিল। সে সব কিছু অতিরঞ্জিত না করে কথা বলতে পারত না। আমার ভয় হচ্ছিল কান্তিবাবু হয়তো রাগ করবেন, কিন্তু তিনি শুধু হাসলেন এবং বললেন, বিপদের কথা ভাবলেই কি আপনার সবসময় বাঘের কথা মনে হয়? তবে এতে অবাক হওয়ার কিছু নেই, অনেকেই বাঘের সামনে পড়ে। জঙ্গলের জোঁক আমার কিছু অস্বস্তি ঘটিয়েছিল, কিন্তু সেটাও গুরুতর কিছু ছিল না। আপনি কি সেই গাছটা খুঁজে পেয়েছিলেন? একই প্রশ্ন আমার মনেও এসেছিল। কোন গাছ? ওহ, সেটা টব? না, কলস উদ্ভিদ বা ওরকম কিছু? হ্যাঁ, কলস উদ্ভিদ। হ্যাঁ, আমি সেটা খুঁজে পেয়েছি এবং সত্যি বলতে এখনও আমার কাছে আছে। আমি আপনাকে দেখাবো। আমি আর সাধারণ গাছে আগ্রহী নই। এখন আমি নিজেকে শুধু মাংসাশী গাছেই সীমাবদ্ধ রেখেছি। আমার বেশিরভাগ অর্কিডও ফেলে দিয়েছি। কান্তিবাবু উঠে ভেতরে চলে গেলেন। অভিজিৎ আর আমি একে অপরের দিকে তাকালাম। মাংসাশী গাছ? যে গাছ মাংস খায়? ১৫ বছর আগে উদ্ভিদবিদ্যা বিষয়ক একটি বইয়ে পড়া কিছু পাতা ও ছবি অস্পষ্টভাবে আমার চোখের সামনে ভেসে উঠল। যখন কান্তিবাবু আবার বেরিয়ে এলেন, তার হাতে একটি বোতল ছিল। সেটিতে ছিল ঝিঝি পোকা। বোতলের গায়ে আমি দেখলাম ছোট ছোট ছিদ্র ছিল, যেমনটা গোলমরিচ দানিতে থাকে। খাওয়ানোর সময়? কান্তিবাবু হেসে বললেন, আমার সঙ্গে আসুন। আমরা কান্তিবাবুকে অনুসরণ করে তার বাগানের পেছনে লম্বা জমির টিকরোর দিকে গেলাম, যেখানে কাঁচের কেসগুলো রাখা ছিল।
প্রতিটি কেসে আলাদা আলাদা গাছ ছিল। আমি এর আগে এর কোনোটিই দেখিনি। কলস উদ্ভিদ ছাড়া কান্তিবাবু আমাদের বললেন একটিও আমাদের দেশের নয়, একটি নেপাল থেকে আরেকটি আফ্রিকা থেকে এসেছে, বাকিগুলো প্রায় সবই মধ্য আমেরিকা থেকে। যদি তাই হয়, অভিজিৎ জিজ্ঞেস করল, তাহলে এরা এখানে কিভাবে টিকে থাকে? মানে এখানকার মাটিতে কি? না, এই গাছগুলোর মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। নেই? না, এরা মাটি থেকে পুষ্টি গ্রহণ করে না। ঠিক যেমন মানুষ যদি সঠিকভাবে খাবার পায় তাহলে বিশ্বের যে কোনো জায়গায় বেঁচে থাকতে পারে, তেমনি এই গাছগুলোও পারে। পর্যাপ্ত এবং উপযুক্ত খাবারই এদের যা প্রয়োজন, যেখানেই তাদের রাখা হোক না কেন। কান্তিবাবু একটি কাচের কেসের সামনে থামলেন। এটি একটি অসাধারণ গাছ ছিল। এর পাতাগুলো প্রায় 2 ইঞ্চি চওড়া ছিল এবং দাঁতের মতো খাঁজকাটা ছিল, যেন তাদের দাঁত আছে। খাঁচার সামনের দিকে এক ধরনের দরজা ছিল, যদিও সেটি বোতলের মুখ গলানোর মতো বড় ছিল। বাইরে থেকে সেটি আটকানো ছিল। কান্তিবাবু সেটি খুললেন। তারপর বোতল থেকে ছিপি খুলে দ্রুত সেটি দরজার মধ্যে ঢুকিয়ে দিলেন। একটি ঘুঘরা পোকা লাফিয়ে খাঁচার মধ্যে চলে এলো। কান্তিবাবু বোতলটি বের করে ছিপি লাগিয়ে দিলেন। তারপর তিনি আবার সেটি আটকিয়ে দিলেন। ঘুঘরা পোকাটি কয়েক সেকেন্ড ধরে অস্থিরভাবে ঘোরাফেরা করল। তারপর সে গিয়ে একটি পাতার ওপর বসল। সঙ্গে সঙ্গে পাতাটি গুটিয়ে গিয়ে পোকাটিকে ধরে ফেলল। আমার সম্পূর্ণ বিস্ময় নিয়ে আমি দেখলাম যে 2টি দাঁতের সেট এত শক্তভাবে একে অপরের সাথে লেগে গেছে যে ঘুঘরা পোকাটির পালানোর কোনো সুযোগ নেই। প্রকৃতি এমন অদ্ভুত ভয়ঙ্কর পাত পাততে পারে তা আমার ধারণাই ছিল না। নিশ্চিতভাবে আমি এর আগে এমন কিছু দেখিনি। অভিজিৎ প্রথম কথা বলল, কোনো নিশ্চয়তা আছে কি? সে কর্কশভাবে জিজ্ঞাসা করল যে পোকাটি একটি পাতার উপর বসবে। অবশ্যই, দেখছ, গাছটি এমন একটি গন্ধ ছড়ায় যা পোকামাকড়কে আকর্ষণ করে। এই গাছটির নাম ভেনাস ফ্লাইট্র্যাপ। আমি এটি মধ্য আমেরিকা থেকে এনেছি। তুমি যদি উদ্ভিদবিদ্যা সম্পর্কিত বই দেখো তাহলে এই গাছটির ছবি দেখতে পাবে। আমি তখনও ঘুঘরা পোকাটির দিকে বাক্যহীন বিস্ময় নিয়ে তাকিয়েছিলাম। প্রথমে, কিন্তু এখন সেটি ফাঁদে পড়ে আছে, একেবারে নিথর। পাতার দাঁত থেকে আসা চাপ যেন আরও শক্তিশালী হচ্ছে বলে মনে হচ্ছিল। এই গাছটি টিকটিকির মতোই হিংস্র। না, এই বিশেষ গাছটি তেলাপোকা খেতে এবং হজম করতে পারবে না। এর পাতাগুলো খুব ছোট। তেলাপোকাদের জন্য অন্য একটি গাছ আছে, এদিকে এসো, কান্তিবাবু আমন্ত্রণ জানালেন। পরবর্তী কাচের বাক্সে এমন একটি গাছ ছিল যার লম্বা বড় পাতাগুলো লিলি ফুলের পাতার মতো দেখতে। প্রতিটি পাতার ডগা থেকে একটি অদ্ভুত বস্তু ঝুলছিল। এটি ঢাকনাসহ একটি কলস আকৃতির থলির মতো দেখাচ্ছিল। এটিকে চিনতে অসুবিধা হচ্ছিল না। এটি, কান্তিবাবু ঘোষণা করলেন, নেপেনথিস বা পিচার প্ল্যান্ট। বেঁচে থাকার জন্য এর বড় প্রাণীর প্রয়োজন হয়। আমি যখন প্রথম এটি খুঁজে পাই তখন এর একটি কলসের মধ্যে একটি ছোট পাখির চূর্ণবিচূর্ণ অবশেষ ছিল। হে ভগবান! অভিজিৎ বিস্ময় চিৎকার করে উঠল। তার কণ্ঠে আগে যে ক্ষীণ অবজ্ঞা ছিল তা দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছিল। এখন কি খায় এটা? তেলাপোকা, শুঁয়োপোকা, এমনকি প্রজাপতিও। একবার আমার ইঁদুর ধরার ফাঁদে একটি ইঁদুর পেয়েছিলাম। আমি সেটি ওই গাছটিকে খাইয়েছিলাম। মাঝে মাঝে এই গাছগুলো তাদের হজম ক্ষমতার চেয়ে বেশি খেয়ে ফেলে, তখন তারা মারা যায়। ওরা খুব লোভী। এমনও সময় আসে যখন তারা বুঝতে পারে না যে তাদের নিজস্ব পাচনতন্ত্র কতটা চাপ সহ্য করতে পারবে। আমরা অন্যান্য গাছ দেখতে এগিয়ে গেলাম। আমাদের বিস্ময় আরও বাড়ছিল। সেখানে বাটারওয়াট, সানডিউ, ব্লাডারওয়াট, আরোজিয়া, এই সব গাছ ছিল যার ছবি আমি দেখেছিলাম। কিন্তু বাকিগুলো সম্পূর্ণ নতুন ছিল, পুরোপুরি বিস্ময়কর, অবিশ্বাস্য। কান্তিবাবু অন্তত 20টি ভিন্ন প্রজাতির মাংসাশী গাছ সংগ্রহ করেছিলেন, যার মধ্যে কিছু, তিনি বললেন, পৃথিবীর অন্য কোনো সংগ্রহে নেই। এদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল সানডিউ। এর পাতাগুলোর চারপাশে সূক্ষ্ম লোম ছিল। প্রতিটি লোমের ডগায় একটি ফোঁটা ঝিকমিক করছিল। কান্তিবাবু একটি ছোট মাংসের টুকরা, মরিচের দানার চেয়ে বড় নয়, একটি সুতোয় বেঁধে একটি পাতার কাছে নিয়ে গেলেন। আমরা দূর থেকেও দেখতে পাচ্ছিলাম যে লোমগুলো একবারে উঠে এসে লোভীর মতো মাংসের টুকরাটি ধরতে চাইছে। কান্তিবাবু মাংসটি নেওয়ার আগেই তার হাত সরিয়ে নিলেন। যদি সে ওই মাংসের টুকরাটি পেত তবে ফ্লাইট্র্যাপের মতোই এটি চূর্ণ করে দিত। তারপর এটি যতটুকু পুষ্টি পেত তা শোষণ করে নিত এবং চিবানো মণ্ডটি ফেলে দিত। তুমি আর আমরা যেভাবে মাংস খাই তার থেকে খুব একটা আলাদা নয়, তাই না? আমরা চালাঘর থেকে বেরিয়ে বাগানে চলে এলাম। শিরীষ গাছটি দীর্ঘ ছায়া ফেলছিল। আমি আমার ঘড়ির দিকে তাকালাম, তখন 4:30 বাজছিল। এই গাছগুলোর বেশিরভাগের উল্লেখ তুমি তোমার বইতে পাবে, কান্তিবাবু বললেন। কিন্তু আমি এখন যেটি তোমাকে দেখাতে যাচ্ছি সেটি সম্পর্কে কেউ জানে না। আমি নিজে না লিখলে এটি সম্পর্কে কখনো লেখা হবে না। আসলে আমি তোমাকে এখানে এই গাছটি দেখানোর জন্যই ডেকেছি। এসো পরিমল, আমার সাথে এসো অভিজিৎবাবু।
এবার কান্তিবাবু শিরীষ গাছের পেছনে একটি কারখানার মতো দেখতে জায়গার দিকে এগিয়ে গেলেন। টিনের তৈরি দরজাটি তালাবদ্ধ ছিল, উভয় পাশে একটি করে জানালা ছিল। কান্তিবাবু সেগুলোর একটি ঠেলে খুললেন, ভেতরে উঁকি দিলেন, তারপর সরে এলেন। দেখো, তিনি বললেন। অভিজিৎ আর আমি জানালার কাছে দাঁড়ালাম। ঘরের বিপরীত দিকের উঁচু দেওয়ালে বসানো দুটি স্কাইলাইট দিয়ে আসা সূর্যের আলোয় কক্ষটি আংশিকভাবে আলোকিত ছিল। কক্ষের মধ্যে থাকা বস্তুটি গাছ বা বৃক্ষের মতো দেখতে ছিল না বললেই চলে। আসলে এটি বড়, মোটা সুরসহ একটি অদ্ভুত প্রাণীর মতো ছিল। তবে আরও কাছ থেকে দেখলে একটি কাণ্ড দেখা গেল। এটি মাটি থেকে কয়েক ফুট ওপরে উঠে শেষ হয়েছে, যাকে একটি মাথা হিসাবে বর্ণনা করা যেতে পারে। এই সুরগুলোর প্রায় 18 ইঞ্চি নিচে। আমি সেগুলো গুনলাম, 7টি ছিল। গাছটির ছাল ফ্যাকাশে ছিল, কিন্তু তাতে সারা শরীরে গোলাকার বাদামি চিহ্ন ছিল। সুরগুলো নিস্তেজভাবে ঝুলছিল, মাটির ওপর বিশ্রাম নিচ্ছিল। পুরো বস্তুটি প্রাণহীন দেখাচ্ছিল। তবুও আমি গা শিউরে ওঠা অনুভব করলাম। অন্ধকার সয়ে এলে আমি আরও কিছু লক্ষ্য করলাম। গাছটির চারপাশে মেঝেতে কিছু পাখির পাল ছড়িয়ে ছিটিয়েছিল। অভিজিৎ বা আমি কেউই কথা বলতে পারছিলাম না। নীরবতা কতক্ষণ স্থায়ী হয়েছিল আমি বলতে পারি না। কান্তিবাবুর কণ্ঠস্বরেই নীরবতা ভাঙল। গাছটি এই মুহূর্তে ঘুমিয়ে আছে, এর জেগে ওঠার সময় প্রায় হয়ে গেছে। এটা কি সত্যি একটা গাছ? অভিজিৎ অবিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করল। আচ্ছা, এটা মাটি থেকে জন্মেছে, আর কি নাম দেবেন এর? তবে এটি গাছের মতো আচরণ করে না। উদ্ভিদবিদ্যা বিষয়ক কোনো বই বা বিশ্বকোষে এর উপযুক্ত নাম খুঁজে পাবেন না। সেপ্টোপাস, কারণ এর 7টি সুর আছে। আমরা বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। কোথায় পেলেন এটি? আমি জিজ্ঞাসা করলাম। মধ্য আমেরিকার নিকারাগুয়া লেকের কাছে একটি ঘন জঙ্গল আছে, সেখানেই এটি পেয়েছিলাম। আপনাকে নিশ্চয়ই খুব ভালো করে এলাকাটা খুঁজতে হয়েছিল। হ্যাঁ, তবে আমি জানতাম যে এই গাছটি সেখানেই পাওয়া যায়। আপনি প্রফেসর ডানস্টানের কথা শোনেননি, তাই না? তিনি একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং অভিযাত্রী ছিলেন। তিনি মধ্য আমেরিকায় দুর্লভ উদ্ভিদ খুঁজতে গিয়ে মারা যান, কিন্তু তার মৃত্যু বেশ রহস্যজনক ছিল। তার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। এই গাছটি, তারা একে শয়তানের গাছ বলত। অবশেষে আমি এই রকম বেশ কিছু গাছ দেখতে পেলাম। আমি দেখলাম তারা বানর, আর্মাডিলো এবং অন্যান্য প্রাণী খাচ্ছে। তারপর অনেক দিন ধরে সাবধানে খোঁজার পর আমি একটি ছোট চারা খুঁজে পেলাম এবং আমার সাথে নিয়ে এলাম। আপনি দেখতে পাচ্ছেন 2 বছরে এটি কতটা বড় হয়েছে। এখানে কি খায় এটি? যা দিই আই খায়। কখনো কখনো আমি আমার ফাঁদে ধরা ইঁদুর দিই ওকে খেতে। প্রয়াগকে বলা হয়েছে রাস্তার কুকুর আর বিড়াল ধরে আনতে, সেগুলোও খেয়েছে। কখনো কখনো আমি ও আপনাকে যা দিই তাই দিই, মুরগি বা ছাগল। সম্প্রতি এর খিদে বেশ বেড়ে গেছে বলে মনে হচ্ছে। আমি এর সাথে তাল মেলাতে পারছি না। সন্ধ্যায় এটি যখন জেগে ওঠে তখন খুব অস্থির হয়ে যায়। গতকাল কিছু একটা ঘটেছিল, সেটা ছিল ভয়াবহ। প্রয়াগ ওকে মুরগি খাওয়াতে গিয়েছিল। এটিকে হাতির মতোই খাওয়াতে হয়। এই গাছটির মাথার ওপর এক ধরনের ঢাকনা আছে। প্রথমে এটি ঢাকনাটি খোলে, তারপর একটি সুর দিয়ে খাবার ধরে, যেমন হাতি তার সুর দিয়ে খাবার তোলে এবং মাথার মুখের মধ্যে রাখে। এরপর কিছুক্ষণ শান্ত থাকে। যখন এটি তার সুর নাড়াতে শুরু করে, তার মানে এটি আরও খেতে চায়। এতদিন পর্যন্ত দিনে 2টো মুরগি বা একটি ভ্যামা ওর খাবারের জন্য যথেষ্ট ছিল। গতকাল থেকে পরিস্থিতি বদলে গেছে। প্রয়াগ ওকে দ্বিতীয় মুরগিটা খাইয়ে দরজা বন্ধ করে চলে এসেছিল। গাছটা যখন অস্থির হয়ে ওঠে তখনও তার সুরগুলো মেঝেতে মারে, যার ফলে শব্দ হয়। দ্বিতীয় মুরগিটা হজম হয়ে যাওয়ার পরেও প্রয়াগ এই শব্দ শুনতে পেল, তাই সে আবার তদন্ত করতে গেল। আমি তখন আমার ঘরে ছিলাম, আমার ডায়েরিতে কিছু লিখছিলাম। হঠাৎ একটা চিৎকার শুনে আমি কি হচ্ছে দেখতে ছুটে এলাম। যা দেখলাম তা ছিল ভয়াবহ। গাছটা একটা সুর দিয়ে প্রয়াগের ডান হাতটা ধরেছিল। প্রয়াগ মরিয়া হয়ে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আর একটা সুর উঠে তার দিকে আসছিল। আমাকে লাঠি তুলে সেই সুরটাই সজোরে আঘাত করতে হয়েছিল এবং তারপর আমার 2 হাত দিয়ে প্রয়াগকে জড়িয়ে ধরে তাকে টেনে আনতে হয়েছিল। হ্যাঁ, আমি তাকে ঠিকই উদ্ধার করেছিলাম, কিন্তু গাছটি এর পর যা করল তা দেখে আমি সত্যি আতঙ্কিত হয়ে পড়লাম। এটি প্রয়াগের হাত থেকে এক টুকরো মাংস ছিঁড়ে নিতে সক্ষম হয়েছিল। আমি দেখলাম এটি তার মাথার ঢাকনা সরিয়ে মাংসের টুকরোটা তার মুখের মধ্যে রাখল। আমি নিজের চোখে এটি দেখেছি। আমরা আবার সামনের বারান্দায় এসেছিলাম। কান্তিবাবু একটি চেয়ারে বসলেন, তারপর একটি রুমাল বের করে তার কপাল মুছলেন। আমার কোনো ধারণাই ছিল না যে সেপ্টোপাস কোনো মানুষকে আক্রমণ করতে চাইবে, কিন্তু এখন যেহেতু এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে, আমার আর কোনো উপায় নেই। আমাকে এটিকে মারতেই হবে। প্রয়াগকে আক্রমণ করতে দেখার পরই আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ওর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম।
কিন্তু গাছটির এত আশ্চর্যজনক বুদ্ধি যে ও একটা সুঁড় দিয়ে খাবারটা তুলেছিল কিন্তু সাথে সাথেই সেটা ফেলে দিয়েছিল। এখন আমার একমাত্র উপায় হলো ওকে গুলি করা। পরিমল, এখন বুঝতে পারছিস কেন আমি তোকে এখানে ডেকেছিলাম? আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম, তারপর বললাম, আপনি কি নিশ্চিত যে গুলি করলে এটি মারা যাবে? না, আমি নিশ্চিত হতে পারছি না, তবে আমি বিশ্বাস করি যে এর একটি মস্তিষ্ক আছে। এছাড়াও আমার কাছে প্রমাণ আছে যে এটি চিন্তা করতে পারে, এবং অনেকবারই এটি আমাকে আক্রমণ করেনি। মনে হচ্ছে এটি আমাকে ভালো করেই চেনে, ঠিক যেমন একটি কুকুর তার মালিককে চেনে। এটি প্রয়াগকে অপছন্দ করে কারণ মাঝে মাঝে প্রয়াগ অতীতে এটিকে উত্ত্যক্ত করেছে এবং খাবার নিয়ে খেলা করেছে। তারপর ওকে খেতে দিতে অস্বীকার করেছে। আমি দেখেছি প্রয়াগ খাবারকে এর সুরের কাছাকাছি নিয়ে যায়, তারপর গাছটি সেটিকে ধরতে পারার আগেই সরিয়ে নেয়। হ্যাঁ, এর অবশ্যই একটি মস্তিষ্ক আছে, এবং সেই মাথাটা। তোমাকে সেই জায়গাটা লক্ষ্য করে গুলি করতে হবে যেখান থেকে এই সুরগুলো বেরিয়েছে। এবার অভিজিৎ বলল, এটা কোনো সমস্যাই নয়। সে সহজভাবে বলল, 1 মিনিটও লাগবে না। পরিমল, তোমার বন্দুকটা নিয়ে এসো। কান্তিবাবু অভিজিৎকে থামাতে হাত তুললেন। যদি শিকার ঘুমিয়ে থাকে তবে তাকে মারা কি ঠিক হবে? পরিমল, তোমার শিকারের নিয়ম কি বলে? ঘুমন্ত প্রাণীকে হত্যা করা বেশ অনৈতিক। এই ক্ষেত্রে শিকার পালাতে অক্ষম। এটি জেগে না ওঠা পর্যন্ত এটিকে হত্যা করার প্রশ্নই আসে না। কান্তিবাবু উঠে একটি ফ্লাস্ক থেকে চা ঢাললেন। আমাদের চা শেষ করার 15 মিনিটের মধ্যেই সেপ্টোপাস জেগে উঠল। আমরা যখন কথা বলছিলাম তখন বসার ঘরে বাদশাহ ক্রমশ অস্থির হয়ে উঠছিল। তার টানার এবং আছড়ানোর শব্দ শুনে অভিজিৎ ও আমি দুজনেই লাফিয়ে উঠে ভেতরে গেলাম। আমরা দেখলাম বাদশাহ তার চেন ধরে টানছে এবং কলার কামড়ানোর চেষ্টা করছে। অভিজিৎ তাকে শান্ত করতে শুরু করল, কিন্তু সেই মুহূর্তে আমরা কারখানা থেকে একটি শোঁ শোঁ শব্দ শুনতে পেলাম। এর সাথে ছিল একটি তীব্র ঝাঁঝালো গন্ধ। এটি বর্ণনা করা কঠিন। যখন আমি ছোট ছিলাম তখন আমার টনসিল অপারেশন হয়েছিল। অপারেশনের আগে আমি ক্লোরোফর্মের গন্ধ শুঁকেছিলাম। গন্ধটা কিছুটা তেমনই ছিল। কান্তিবাবু বসার ঘরে ঢুকলেন। তিনি বললেন, চলো, সময় হয়ে গেছে। ওটা কিসের গন্ধ? আমি জিজ্ঞাসা করলাম। সেপ্টোপাসের কাছ থেকে আসছে। ওটা প্রাণীদের আকর্ষণ করার জন্য যে গন্ধ ছড়ায় সেটা। কান্তিবাবু কথা শেষ করতে পারলেন না। বাদশাহ জোরালো টান মেরে শিকল ছিঁড়ে অভিজিৎকে পথ থেকে সরিয়ে দিল এবং গন্ধের উৎস খুঁজতে কারখানার দিকে লাফিয়ে চলে গেল। ও ভগবান, না! অভিজিৎ চিৎকার করে উঠলেন। নিজেকে সামলে নিয়ে তার কুকুরের পিছু ছুটলেন। কয়েক সেকেন্ড পরে আমি যখন সেখানে পৌঁছালাম, বাদশাহ তখন খোলা জানালার দিকে উঠে যাচ্ছিল, অভিজিতের তাকে থামানোর ব্যর্থ চেষ্টা উপেক্ষা করে। তারপর সে ঘরের ভেতরে লাফিয়ে পড়ল। কান্তিবাবু দরজা খুলতে দৌড়লেন। কান্তিবাবু তালা খোলার সময়ও আমরা রামপুরি হাউন্ডের যন্ত্রণাময় চিৎকার শুনতে পেলাম। আমরা ঘরে ঢুকে পড়লাম। এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। এবার একটা সুর যথেষ্ট ছিল না। সেপ্টোপাস দ্বিতীয় এবং তারপর তৃতীয় সুর দিয়ে বাদশাকে জড়িয়ে ধরছিল এক প্রাণঘাতী আলিঙ্গনে। কান্তিবাবু চিৎকার করে বললেন, তোমরা দুজনের কেউই আর কাছে যেও না। পরিমল, গুলি করো। আমি বন্দুক তুললাম, কিন্তু আর একটা কণ্ঠস্বর চিৎকার করে উঠল, থামো। এখন আমি বুঝলাম অভিজিতের কাছে তার কুকুরটা কত মূল্যবান। সে কান্তিবাবু সতর্কবাণীকে কোনো গুরুত্ব দিল না। আমি দেখলাম সে গাছকার দিকে দৌড়ে গেল এবং বাদশাহকে যে 3টি সুর জড়িয়ে ধরেছিল তার মধ্যে একটিকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরল। যা ঘটল তাতে আমার রক্ত হিম হয়ে গেল। 3টি সুর তৎক্ষণাৎ বাদশাহকে ছেড়ে অভিজিৎকে আক্রমণ করল, আর বাকি 4টি সুর সম্ভবত মানুষের রক্তস্বাদ গ্রহণের আশায় উত্তেজিত হয়ে মাটি থেকে উঠে লোভীভাবে দুলতে লাগল। কান্তিবাবু আবার বললেন, চলো, গুলি করো, দেখো, ওই তো মাথা। মাথার ওপর থেকে একটা ঢাকনা ধীরে ধীরে সরে যাচ্ছিল, একটা অন্ধকার গুহা প্রকাশ করে। সুরগুলো অভিজিৎকে তুলে নিয়ে সেই হাঁ করা গর্তের দিকে যাচ্ছিল। অভিজিতের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আমি আগেও লক্ষ্য করেছি যে কোনো সংকটের মুহূর্তে আমার স্নায়ু জাদুর মতো সম্পূর্ণ স্থির ও শান্ত হয়ে যেত। আমি আমার বন্দুক তুললাম। সেপ্টোপাসের মাথার কেন্দ্রে 2টি বাদামি গোলাকার চিহ্নের মাঝখানে লক্ষ্য করে গুলি করলাম। আমার হাত কাঁপল না এবং আমার গুলি লক্ষ্যভেদ করল। পরের মুহূর্তে আমার মনে পড়ছে আহত গাছটি থেকে ঘন লাল রক্ত ফোয়ারার মতো সবেগে বের হতে লাগল এবং সুরগুলো অভিজিৎকে ছেড়ে দিল। নিচু হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, নিশ্চল ও প্রাণহীন।
শেষ যে জিনিসটা আমার মনে আছে তা হলো গন্ধটা, যেটা হঠাৎ 10 গুণ বেশি তীব্র হয়ে গেল। আমার ইন্দ্রিয়গুলোকে আচ্ছন্ন করে ফেলল, চেতনাকে অবরুদ্ধ করল, আমার চিন্তা ভাবনাকে অসাড় করে দিল। সেই দিনের পর 4 মাস কেটে গেছে। আমি সম্প্রতি আবার লেখা শুরু করেছি। আমার উপন্যাসটি তখনও অসম্পূর্ণ ছিল। বাদশাহকে বাঁচানো অসম্ভব প্রমাণিত হয়েছিল, কিন্তু অভিজিৎ ইতিমধ্যেই একটি মাস্কিফ এবং একটি তিব্বতী শাবক খুঁজে পেয়েছিল। সে আরেকটি রামপুরি হাউন্ড খুঁজছিল। আমি জেনেছিলাম সেপ্টোপাসের সাথে তার সংঘর্ষের ফলে তার 2টি পাঁজর ভেঙে গিয়েছিল। সুস্থ হতে তার 2 মাস লেগেছিল। গতকাল কান্তিবাবু আমার কাছে এসেছিলেন। তিনি বললেন তিনি তার সমস্ত পতঙ্গভুক গাছ থেকে মুক্তি পাওয়ার কথা ভাবছিলেন। সবজি নিয়ে পরীক্ষা করাটা ভালো বুদ্ধি হতে পারে, কি বলো? মানে আমি লাউ, কুমড়া, শশা এই ধরনের জিনিস ফলাতে পারি। যদি চাও আমি তোমাকে আমার কিছু পুরনো গাছ দিতে পারি। তুমি আমার জন্য এত কিছু করেছ, আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। ধরো আমি তোমাকে একটা নেপেনথেস দিলাম, এটা অন্তত তোমার বাড়ির পোকামাকড়গুলোর খেয়াল রাখতে পারবে। না না, আমি তাকে বাধা দিলাম, যদি তুমি ওই গাছগুলো থেকে মুক্তি পেতে চাও তবে দাও, শুধু ফেলে দাও। আমার পোকামাকড় ধরার জন্য কোনো গাছের দরকার নেই। এই শেষ মন্তব্যে ক্যালেন্ডারের ওপর ছড়িয়ে থাকা টিকটিকি সম্পূর্ণ সমর্থন জানালো। সে বলল, টিক টিক টিক। গল্পের আলপনা চ্যানেলে আপনি নিয়মিত পাবেন অডিও গল্প, ছোট গল্প ও নতুন নতুন আয়োজন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।